হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের সেট নাম্বার 10 263 পৃষ্ঠা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সমস্ত সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে রাখলে অবশ্যই দেখো। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এক দাগে আছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে I সমান PRT/100, যে সরল সুদের সূত্র আছে, সরল সুদ নির্ণয় সূত্র, এই সূত্র দিয়ে খুব সহজে অঙ্কটা করা যাবে। I সমান PRT/100। তাহলে এখানে IPRT এদের কোনটির মান কত দেওয়া আছে সেটা প্রথম লিখে নিতে হবে। তাহলে লিখতে হবে এখানে I সমান P সমান R সমান এবং T সমান। তাহলে প্রথম বলা আছে X% বার্ষিক সরল সুদের হারে, তাহলে এই সুদের হার এটা হলো X%। তারপরে আছে কোনো মূলধনের X বছরে, তাহলে সময়টা হলো X বছর, X বছরে সুদ X টাকা, তাহলে I এখানে X টাকা হবে, সুদ X টাকা, মূলধনের পরিমাণ কত, এখানে প্রশ্ন চিহ্ন। তাহলে লিখতে হবে আমরা জানি যে I সমান PRT/100, বা বজ্রগুণ করলে পাই এর নিচে 1 আছে, 1-এর সাথে PRT গুণ, P বের করতে হবে যেহেতু, তাহলে PRT সমান 100I বা P সমান 100I, তার নিচে RT হবে 100I/RT সমান 100 দিলাম। এখন I এর মান এখানে X আছে, X দিলাম, R এর মান X, T এর মান X, তাহলে R এর মান X ইন্টু T এর মান X, X কেটে দিলাম, তাহলে সমান 100/X। অতএব আসল সমান 100/X টাকা। এরপর 2-এর দাগ, দুই দাগে আছে x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এখানে বিভিন্ন সম্পর্ক দেওয়া আছে, c সমান কত হবে। তাহলে ax² + bx + c সমান 0, এটা 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান, অতএব নিরূপক, যাকে আমরা লিখি b² - 4ac, এটা সমান 0। আমাকে c সমান লিখতে হবে, তো -4ac সমান b² কে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে -b² হচ্ছে, আর এখান থেকে পাবো c সমান b², নিচে হবে 4a, b²/4a। এরপর 1-এর 3, যে কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বলা হয় পরিধি, বৃত্তাংশ, বৃত্তকলা নাকি অর্ধবৃত্ত, এটা বৃত্তাংশ বলা হয়। এরপর 4 দাগ, তো বৃত্তাংশের ছবিটা তোমাকে দেখিয়ে দিই। ছবিটা এরকম দেখতে অনেকটা, এই যে ডার্ক করে দিলাম, এই ডার্ক করা জায়গাটাকে বলা হয় বৃত্তাংশ। এরপরে 4 দাগে আছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত অনেক ছোট হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তাহলে ব্যাসার্ধ x আর y ধরে নিই, মনে করি
চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। আচ্ছা, উচ্চতার অনুপাত 1:2 দেওয়া আছে এবং উচ্চতা যথাক্রমে 1:2 আছে, তাহলে 1h অর্থাৎ h ও 2h একক। তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম, উচ্চতা ধরে নিলাম, এদের আয়তন সমান বলা আছে। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে প্রথমটার আয়তন পাই r1² h, আর দ্বিতীয়টার আয়তন পাই r2²। এখানে h এর জায়গাতে 2h বসবে, প্রথমটা h এর জায়গাতে h, পরেরটা 2h, এই দুটো পরপর সমান। তো আমাকে r1/r2 বের করতে হবে। তাহলে এখানে পাই r1² h, এখান থেকে যদি আমাকে r1 বের করতে হয়, আর r1/r2 বের করতে হয়, তাহলে পাই রাখলে চলবে না, h রাখলে চলবে না। তাহলে পাই এবং h দিয়ে ভাগ করছি, তাহলে পাই h থাকবে না। আর এখানে r1 আছে, তাহলে আমি এখানে r2 দিয়ে ভাগ করবো, r2² দিয়ে সমান। তাহলে বাদিকটা ভাগ করেছি পাই h r2²। তাহলে যে ডান দিকটা আছে পাই r2² ইন্টু 2h, একে ভাগ করব পাই h ইন্টু r2², মানে উভয় দিকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো বাদিকটা পাই কেটে দিলাম, h কেটে দিলাম, তাহলে বাদিকটা পাচ্ছি r1/r2 তার হোল স্কয়ার সমান h, পাই কাটছে, h কাটছে, r2² কেটে দিলাম, তাহলে উপরে কেবল 2 থাকছে আর নিচে 1। তো এটাকে লেখা যায় √2/1 তার হোল স্কয়ার। তো r1/r2 সমান, তাহলে আমি লিখতে পারবো r1/r2 সমান √2/1। অতএব r1:r2 সমান √2:1। তাহলে এটা হলো ব্যাসার্ধের অনুপাত। এরপরে 1/7, একের 6 হয়ে গেল, না এটা একের 4 ছিল, এরপরে একের 5। tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan টু দি পাওয়ার 11 আলফা প্লাস cot টু দি পাওয়ার 11 আলফা এর মান কত? তাহলে আমাদের দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা, এটা সমান 2। তো এখান থেকে আমাদের tan আলফা এর মান বের করে নিতে হবে। তাহলে tan আলফা লিখলাম প্লাস cot আলফার জায়গাতে 1/tan আলফা, এটা ইজ ইকুয়াল টু 2, বা এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে 1 এবং tan আলফা এর লসাগু হবে tan আলফা। তাহলে 1 দিয়ে tan আলফাকে ভাগ করলে tan আলফা হবে, tan আলফার সাথে উপরে tan আলফা গুণ, তাহলে tan আলফা আর tan আলফা গুণ করলে tan² আলফা হলো, প্লাস tan আলফা দিয়ে tan আলফাকে ভাগ করলে আমরা 1 পাচ্ছি, 1 এর সাথে 1 এর গুণ, 1 1, এটা ইজ ইকুয়াল টু 2। এখন বজ্রগুণ করলে নিচে 1 আছে, 1 এর সাথে tan আলফা প্লাস 1 গুণ, তাহলে tan² আলফা প্লাস 1 হলো সমান 2 tan আলফা, বা এখানে tan² আলফা, তারপরে একে বাদিকে নিয়ে যাব, -2 tan আলফা প্লাস 1 সমান 0। তো tan² আলফা যেটা আছে, tan আলফা তার হোল স্কয়ার লেখা যায় -2 এ জায়গাতে tan আলফা, বি জায়গাতে 1 প্লাস 1² সমান 0। তাহলে কি হলো? তাহলে এখানে করলাম যে tan² আলফাকে tan আলফা তার হোল স্কয়ার লিখেছি, 1 কে 1² লিখেছি, আর এখানে লিখলাম -2 tan আলফা ইন্টু 1, তো এটা মিলে 2 tan আলফা। তো আমরা জানি যে a মাইনাস বি হোল স্কয়ার যে সূত্র আছে, a² - 2ab প্লাস b², তাহলে এই সূত্রের আকারে লিখেছি, যেখানে a সমান tan আলফা আর b সমান 1। তাহলে
tan আলফা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0 বা tan আলফা মাইনাস 1 সমান 0 বা tan আলফা সমান 1 কে ডান দিকে নিয়ে গেলে 1 হলো, তাহলে tan আলফার মান 1 পেয়েছি। অতএব 10 টু দি পাওয়ার 11 আলফা প্লাস cot টু দি পাওয়ার 11 আলফা সমান 10 টু দি পাওয়ার 11 আলফা প্লাস cot কে আমরা লিখতে পারি 1/10 টু দি পাওয়ার 11 আলফা সমান 10 আলফার মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 11 প্লাস 1/1 টু দি পাওয়ার 11, এটা হলো 1 প্লাস 1/1, তাহলে এটাও 1, এটা ইজ ইকুয়াল টু 2। এরপরে 1 × 6 এখানে 5 আছে, ভুল করে এটা 5 হয়েছে, এটা 6 হবে। উর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 7 x + 2 x + 4 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে 10টা সংখ্যা আছে, তাহলে n এর মান 10, সেখান থেকে মধ্যমা বের করব। তাহলে এখানে লিখে নিতে হবে, এখানে n সমান 10, এটি জোড় সংখ্যা। তাহলে যখন জোড় সংখ্যা আসে তখন আমরা n/2 বের করি, যেটা 10/2 সমান 5, ও n/2 প্লাস 1 বের করি, তাহলে 5 + 1, এটা ইজ ইকুয়াল টু 6। অতএব মধ্যমা সমান পঞ্চম পদ আর ষষ্ঠ পদের যোগফল, পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদ বাই 2 এর গড়। তাহলে এখন যে সংখ্যাগুলো দেওয়া আছে 5 নম্বরে কি আছে দেখতে হবে। 1, 2, 3, 4, 5, এটা 6, তাহলে x + 2 আর x + 4 5 আর 6 আছে, তাহলে সমান x + 2 আর ষষ্ঠ হলো x + 4 আর নিচে বাই 2, তাহলে 2x, এই x আর x হয়ে গেল 2x প্লাস 2 এবং 4 যোগ করলে 6 হলো বাই 2। তো এটা 24 বলা আছে প্রশ্নে, তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে এটা সমান 24। টু এক্স প্লাস 6/2 ইজ ইকুয়াল টু 24, বা 24 নিচে যদি 1 ধরি, 1-এর সাথে 2x + 6 গুণ, তাহলে পাবো 2x + 6 সমান 24 × 2 = 48, বা 2x সমান 48 আছে ডান দিকে, 6কে ডান দিকে আনলে -6 হবে, বা 2x সমান 48 - 6 অর্থাৎ 42, বা x ইজ ইকুয়াল টু 42 নিচে 2, 21 × 2 = 42, তাহলে 21। তো x এর মান এখানে 21 বেরিয়েছে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। তো একদিকে আছে বার্ষিক 8% সুদের হারে p টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের সুদ নির্ণয়ের যে সূত্র আছে, a সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো এই সূত্রের AP আর n এই মানগুলো এই প্রশ্নে দেওয়া আছে, তাহলে কিসের মান কত দেওয়া আছে সেটা দেখে দেখে লিখতে হবে। প্রশ্ন বলা আছে বার্ষিক 8% সুদের হারে, এখানে a সমান p সমান r সমান এবং n সমান, তাহলে বার্ষিক 8% সুদের হারে, তো r সমান এখানে r% আছে, তারপরে p টাকার, তাহলে p সমান p টাকা আছে, p সমান p টাকা, p টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে n সমান 1 বছর আছে,
বা এন যেহেতু পর্ব, এখানে বছর লিখবো না, এন সমান 1 লিখবো। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ড্যাশ টাকা, আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। অর্থাৎ সুদাসল যদি বের করি সেখান থেকে আসল টাকাটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে লিখতে হবে আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার এন না দিয়ে আমি এখানে 1 দেবো, কেন কি এন এর মান 1 আছে, সমান তাহলে পি আর 1 গুণ করলে পি প্লাস পি আর বাই 100 টাকা এর মান এত। অতএব সুদের পরিমাণ এখান থেকে হিসাব করার জন্য আমরা এই যে সুদ আসল থেকে আসল টাকাটা বিয়োগ করব। পি প্লাস পি আর বাই 100, এটা হচ্ছে সুদ আসল মিলে, এর থেকে বিয়োগ করতে হবে আসল টাকাটা। পিপি কেটে দিলাম, সমান পি আর বাই 100, পি আর বাই 100 টাকা। এটা হলো 2 এর 1, এরপরে 2 এর 2। আচ্ছা, 2 এর 2তে আছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি হবে ড্যাশ। তাহলে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, তাহলে এই সংখ্যা 3টিকে ধরে নিতে হবে। মনে করি সংখ্যা 3টি, প্রথমটা ধরলাম x, তারপরটা x, তারপরটা হবে ax স্কোয়ার, অর্থাৎ প্রথমে a গুণ করলাম, না প্রথমে x ছিল ax, তারপর a স্কোয়ার x, অর্থাৎ এ গুণ হয়ে হয়ে যাচ্ছে পরপর। এখন এই 3টি সংখ্যার গুণফল বলা আছে 64, তাহলে প্রশ্নানুসারে x ইন্টু ax ইন্টু a স্কোয়ার x, এটা ইজ ইকুয়াল টু 64, এটা 64 বলা আছে। এখান থেকে a কিউব x কিউব সমান 64, বা ax তার হোল কিউব সমান 64 জায়গাতে আমরা 4-এর কিউব লিখতে পারি, কারণ 3খানা 4 পরপর লিখে গুণ করলে আমরা 64 পাই। এখন প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি ছিল এই ax, তাহলে আমরা ax এর মান বের করতে হবে। তাহলে বলতে পারবো বা ax সমান 4, তাহলে উত্তর আসবে 4। এরপরে 2 এর 3, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। এখানে লিখতে হবে সমবৃত্তস্থ, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, এটা সমবৃত্তস্থ হবে, অর্থাৎ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থিত। 4 দাগে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা কত হবে? তাহলে আমি উচ্চতা ধরে নিলাম h এবং ব্যাসার্ধ ধরে নিলাম r। মনে করি শঙ্কুটির উচ্চতা h একক ও ব্যাসার্ধ r একক, তাহলে আয়তন v বলা আছে। অতএব v সমান, এখানে v ঘন একক আয়তন, তাহলে 1/3 পাই r স্কয়ার h ও a সমান, a হলো ভূমির ক্ষেত্রফল, আর ভূমি একটা বৃত্তের ক্ষেত্রফল হয় পাই r স্কয়ার। তাহলে h বের করতে হবে আমাকে, তো v কে এই দিয়ে ভাগ করে দেখি কত আসছে।
তাহলে ভি বাই এ সমান ভি এর মান 1/3 পাই আর স্কয়ার এইচ এবং এ এর মান পাই আর স্কয়ার। একটু অন্যভাবে লিখলে 1/3 হলো, ওপরটা পাই আর স্কয়ার এইচ আর নিচের পার্টটা হলো পাই আর স্কয়ার। তাহলে এই পাই আর স্কয়ার কেটে দিলাম, তো এখানে হবে h/3। ভি বাই এ সমান h/3, এখান থেকে বজ্রগুণ করলে পাই এ এইচ সমান 3v, h সমান 3v বা h ইজ ইকুয়াল টু 3v বাই এখানে ক্যাপিটাল এ। তাহলে উচ্চতা এটা, অতএব উচ্চতা সমান 3v বাই এ একক। এরপরে 2-এর 4-এর দাগ, না এটা 5-এর দাগ, 2-এর 5। তাহলে এখানে আছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। তাহলে আমরা জানি যে দুটি কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। তো যেটা পাই সমান 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ যোগ করে পাই হবে। তাহলে অপর কোণটির বৃত্তীয় মান, তাহলে পাই থেকে বিয়োগ করতে হবে 3π/8। কেন কি পাই মানে 180 ডিগ্রি, তাহলে একটা যদি এই হয় তাহলে পাই থেকে 3π/8 বিয়োগ করলে আমরা অন্য কোণটির বৃত্তীয় মান পাবো। এখানে 1, এখানে 8, 1 আর 8 লসাগু 8, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 পাচ্ছি, 8-এর সাথে পাই গুণ করলে 8π মাইনাস 8 দিয়ে 8কে ভাগ করলে 1 পাচ্ছি, 1-এর সাথে 3π গুণ, 3 1 কে 3, তাহলে সমান 8 থেকে 3 বিয়োগ করলে 5π/8। এটা হলো আরেকটি কোণের বৃত্তীয় মান। এরপরে 6-এর দাগ, 6-এর দাগে আছে x1 x2 x3 ... xn এর গড় x বার হলে k x1 k x2 k x3 ... k xn এর গড় কত হবে। এখানে k ইজ নট ইকুয়াল টু 0, তাহলে x বার সমান আমরা জানি x1 প্লাস x2 প্লাস ... xn বাই n, কারণ এখানে n সংখ্যক পদ আছে। তাহলে অতএব প্রদত্ত যে সংখ্যাগুলো আছে এদের গড় বের করতে হবে। তাহলে k x1 প্লাস k x2 প্লাস ... দিয়ে প্লাস k xn, n সংখ্যক আছে তাহলে n দিয়ে ভাগ করছি, এর মান আমাকে বের করতে হবে। তাহলে প্রত্যেকের থেকে k যদি কমন নিই, কমন নিলে পড়ে থাকছে x1 প্লাস x2 প্লাস ... প্লাস xn আর নিচে পড়ে থাকছে n। তো সমান এখানে k লিখলাম আর এই যে এই টোটালটার মান এটা x বারকে বোঝায়, তাহলে এখানে x বার লিখলাম। তাহলে অতএব গড় সমান kx বার। 3-এর একে আছে a ও b এর মূলধনের অনুপাত 5:4 এবং a এর মোট লাভের 80 টাকা পেলে b পাই 100 টাকা। তাহলে দেখা যাক 80 এবং 100 এর অনুপাত 5:4 পাওয়া যায় কিনা। তো 80 টাকা বা এভাবে লেখার দরকার নেই, এ ও বি এর মোট লাভের 80 টাকা পেয়েছে, তাহলে এ ও বি এর লাভের অনুপাত এটা সমান এর লাভ 80 টাকা আর বি এর লাভ 100 টাকা। তাহলে 20 দিয়ে যদি ভাগ করি 4 × 20 80 আর 5 × 20 100, কিন্তু প্রশ্নে বলা আছে 5 আগে 4 পরে, তাহলে এটা মিথ্যা। এরপরে 3-এর 2,
3 2 তে আছে x সমানুপাতি y, y সমানুপাতি z, আর z হলে xy সমানুপাতি z হবে। এটা ঠিক কিনা সেটা বলতে হবে। তাহলে প্রথম x সমানুপাতি z আছে, তো এখান থেকে বলা যায় যে z সমানুপাতি x, আর পরেরটা আছে y সমানুপাতি z, এখান থেকে ঘুরিয়ে বলা যায় z সমানুপাতি y। তাহলে যৌগিক ভেদের সূত্র থেকে পাই যৌগিক ভেদের সূত্রানুযায়ী z সমানুপাতি x আর z সমানুপাতি y হলে আমরা বলতে পারি z সমানুপাতি x ইন্টু y। তাহলে বা z সমানুপাতি এক্স ওয়াই, এটা ঘুরিয়ে লিখলে পাই এক্স ওয়াই সমানুপাতি জেড। তাহলে এটা সত্য। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সর্বাধিক 3টি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে স্পর্শক অঙ্কন করা যাবে 3টি কিনা সেটা ছবি এঁকে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম, আর একে টাচ করিয়ে আর একটা বৃত্ত আঁকলাম। এখন সাধারণ স্পর্শক গুনবো আমরা, একটা, দুটো, তিনটে, এই 3টে সাধারণ স্পর্শক পাওয়া সম্ভব। তাহলে সাধারণ স্পর্শক বৃত্ত দুটির সর্বাধিক 3টে সাধারণ স্পর্শকের সংখ্যা সমান 3। এরপরে 4-এর দাগ। 4-এর দাগে আছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতায় হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। বর্ষার সময় 2 হেক্টর জমিতে 5 সেন্টিমিটার উচ্চতার জল জমেছে। তাহলে আমরা যখন আয়তন বের করব, এটা ভূমির ক্ষেত্রফল 2 হেক্টর আর উচ্চতা আছে 5 সেন্টিমিটার, দুটো গুণ করলে জলের আয়তন পাবো। তাহলে আমাকে প্রথমে এই 2 হেক্টর জমিকে বর্গ কিলোমিটারে করে নিতে হবে, 2 হেক্টর জমিকে বর্গ মিটারে করে নিতে হবে, আর 5 সেন্টিমিটার মিটারে করে নিতে হবে। তাহলে এখানে বর্ষায় 2 হেক্টর জমিতে, তাহলে 2 হেক্টর সমান 200 আর, 200 আর সমান 1 আরে 100 বর্গ মিটার হয়। তাহলে 200 আরে হবে 200 ইন্টু 100 বর্গ মিটার। তাহলে 2-এর পিঠে 4খানা শূন্য বর্গ মিটার হলো, এটা হলো জমির ক্ষেত্রফল। আর জলের উচ্চতা সমান 5 সেমি। এখন সেন্টিমিটারকে যদি মিটার করতে হয়, আমরা জানি 1000 সেন্টিমিটারে, আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার। তো এই 5 সেন্টিমিটার, একে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হবে মিটার। অতএব জলের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল
ইন্টু উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফল 2-এর পিঠে 4খানা শূন্য আর উচ্চতা 5/100, এটা হবে বর্গ, না এটা হবে ঘনমিটার। এত ঘনমিটার হলো 1 2 1 2, তাহলে 200 তার সাথে 5 গুণ করলে 5 2 10, তাহলে হলো 1000 ঘনমিটার। সুতরাং এটাও সত্য, কারণ প্রশ্নে 1000 ঘনমিটারই বলা আছে। এরপরে 3-এর 5, 3-এর 5 এর সরলতম মান এখানে আছে, এর সরলতম মান সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, তথ্যের সংখ্যাগুরু মান 1। এখানে নিশ্চয়ই কোনো প্রিন্টিং মিস্টেক আছে, তা নাহলে এটা পড়ে ঠিক বোঝা যাচ্ছে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। ধন্যবাদ।